দেখি অবরকাতুহু। সম্মানিত দর্শক, গত এক বছরে জনাব তারেক রহমানকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো ভিডিও তৈরি করিনি। তিনি তার আপন যোগ্যতায় কিংবা তার দলের এখন যে শূন্যে শূন্য অবস্থা, অর্থাৎ চারিদিকে শুধু জয় জয়কার, তো সেখানে তাকে পরামর্শ দেওয়ার জন্যে অনেক অনেক যোগ্যতামূলক আছেন। তারপর তিনি নিজেও দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কারণে তার ব্যক্তিগত জীবন, রাজনৈতিক জীবন বা তার করণীয় সম্পর্কে তিনি যথেষ্ট সচেতন, এবং আমার মতো যারা সাধারণ মানুষ তাদের কোনো বক্তব্য তার দরকার নেই। তবে হ্যাঁ, সেই 2012-13 সন থেকেই আমি নিরপেক্ষভাবে অনেক কথা বলার চেষ্টা করেছি আওয়ামী লীগ জমানাতে। এখানে তারেক রহমানকে প্রমোট করার বা বিএনপিকে প্রমোট করার কোনো বিষয় ছিল না। কিছু বিষয়ে কথা বলতে গেলে এমনি চলে আসতো তার বিষয়টি। এই কথাগুলো মানে আমি বলতাম মূলত আওয়ামী লীগকে সতর্ক করার জন্য। কিন্তু আওয়ামী লীগকে সতর্ক করতে গিয়ে যে জিনিসগুলো আসতো, সেটা আলটিমেটলি তারেক রহমান সাহেবের পক্ষে চলে আসতো। তো পরবর্তীতে যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করলো যে তারেক রহমান সাহেবের কোনো বক্তব্য এই কোর্টের মাধ্যমে পেপার পত্রিকা আসবে না, তাকে নিয়ে কোনো কথা লেখা যাবে না, কোনো কথা বলা যাবে না, তার পক্ষে ইতিবাচক বা নেতিবাচক কোনো কথাই বলা যাবে না, তারেক রহমান সাহেব নামটি উচ্চারণ করা যাবে না, ঠিক ওই সময়টিতে লেখালেখির মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, কৌশলে আমি প্রাণান্ত আমার মতো করে চেষ্টা করেছি তারেক রহমান সাহেবের নামটি যেন অন্তত মূলধারা গণমাধ্যমে উচ্চারিত হয়। 2014 থেকে একেবারে 2025 এই 10 বছরে নয়া দিগন্ত যদি আপনি খুঁজেন, অন্তত 50টি আপনি যাকে বলা হয় নিবন্ধন পাবেন, সম্পাদকীয় পাবেন, যেখানে কৌশলে তারেক রহমান বা খালেদা জিয়ার যে ন্যারেটিভটি এটি তুলে ধরা হয়েছিল, যা ওই সময়টিতে বিএনপি যারা নেতাকর্মী তাদের মধ্যে কতটা উৎসাহ এবং উদ্দীপনা ছিল এগুলো নিয়ে, বা তারা কতটা খুশি ছিলেন, সেটা আমি হাড়ে হাড়ে টের পেতাম তখন। আর এখন ওটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তো যেটা হচ্ছে সেটা হলো যে যখন এই 8 তারিখে সরকার এলো, তখন আমার কাছে মনে হয়েছিল যে উনি যদি 5 তারিখে আসতেন তাহলে পুরো বাংলাদেশটা আসলে তার হাতে থাকতো, তার নিয়ন্ত্রণে থাকতো, এবং তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে, মানে 2024-এর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে 280-90টি সিট পেয়ে তিনি এখন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারতেন। কিন্তু ডিসেম্বরের 9 তারিখে পুরো পরিস্থিতি তার প্রতিকূলে চলে যায়। দৃশ্যত মনে হয়েছে যে সবকিছু আওয়ামী লীগের বিরুদ্ধে, বিএনপির পক্ষে। কিন্তু প্রশাসন থেকে শুরু করে সবকিছুতেই আওয়ামী লীগের যে আধিপত্য, এটা যে এখনো কিভাবে বজায় আছে, এটা বিএনপির লোকজন এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন। ফলে আমার মনে হয়েছে যে 8 তারিখের পরে তারেক রহমান সাহেবের দেশে আসাটা কোনো অবস্থাতেই নিরাপদ নয়। কিন্তু এখন বিষয়টি এমন অবস্থা হয়ে গেছে যে তারেক রহমান সাহেবের জন্য এখন আসাটা নিরাপদ নয়, ঝুঁকিপূর্ণ। কিন্তু তাকে আসতে হবে যদি রাজনীতিতে টিকতে হয় এবং রাজনীতি করতে হয়, এবং বিএনপিকে যদি একটা দল হিসেবে বাংলাদেশে রাখতে হয়। তিনি ইংল্যান্ডে বসে এখন যা কিছু করছেন, এটা আগামী দিনে সম্ভব হবে না। তাকে ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসতে হবেই। আপনারা একজন খুব সমন্বয়ক বা এনসিপির একজন নেতা হান্নান মাসুদ, এই ভদ্রলোক অনেক নির্মম কথা বলেন, বাস্তব সত্য কথা বলেন, এবং মানে যাকে বলা হয় এনসিপিতে যে কয়েকজন লোকের কথা বিভিন্ন অ্যাঙ্গেলে, যেমন ধরেন হাসনাত আবদুল্লাহ অনেকটা চে গুয়ে ভাড়ার মতো বা ফিদেল ক্যাস্ট্রোর মতো স্ট্রেট ওয়েতে বিপ্লবী কথাবার্তা বলেন। তারপর নাসিরউদ্দিন পাটোয়ারি কোনো কিছু চিন্তা ভাবনা না করে বঙ্গবন্ধুর মতো টাস টাস করে কথা বলে ফেলেন। আপনি শেখ হাসিনার সঙ্গে ঠোঁটকাটা তুলনা করতে পারেন, আপনি তার কথা নিয়ে সমালোচনা করতে পারেন, কিন্তু তার কথার সত্যতা এবং বাস্তবতা আপনি অস্বীকার করতে পারবেন না নাসিরউদ্দিন পাটোয়ারি যেভাবে বলেন।
বঙ্গবন্ধু বলেন, শেখ হাসিনা বলেন, তাদের মতো। বাট হাসনাত আবদুল্লাহ জাস্ট বিপ্লবী কথাবার্তা, পৃথিবীর যত বিপ্লবী রয়েছেন তাদের মতো করে তিনি কথাবার্তা বলেন। আর হান্নান মাসুদ যেটা হলো সেটা হলো সরল স্বগোক্তি, একেবারে মানে কোনো রকম কূটনীতি ছাড়া, কোনো রকম যাকে বলা মানে ভনিতা ছাড়া, ভণ্ডামি ছাড়া তিনি যে কথাগুলো তাকে জিজ্ঞাসা করা হয় তিনি কোনো রকম রাগ ঢাক না করে সেই কথাগুলো তিনি বলেন। তো এই জন্য এই তিনজনের কথা আমার ভালো লাগে। তিনজনের কথার মধ্যে কোনো রকম যাকে বলা হয় 19-20 নেই, আর্টিফিশিয়াল কোনো কিছু তাদের মধ্যে নেই। তো এই হান্নান মাসুদকে নিয়েও এই প্রথম আমি কথা বললাম। হান্নান মাসুদ অতি সম্প্রতি তারেক রহমান সাহেবকে নিয়ে একটি বক্তব্য দিয়েছেন, যা কোন একটা পত্রিকা বোধ হয় সেটাকে আবার ফটো কাট করেছে। বক্তব্যের মূল বিষয় হলো তারেক রহমানের বাংলাদেশে আসা উচিত, যে বাংলাদেশের মানুষ কোন রকম রাষ্ট্রীয় প্রোটোকল ছাড়া বেগম জিয়াকে রক্ষা করছে, রক্ত দিয়ে রক্ষা করছে, তার নিরাপত্তা বিধান করছে, এবং যেখানে তার মা বাংলাদেশের নিরাপদ সেখানে তিনি কেন আসবেন না? তিনি না আসলে তো রাজনীতি হবে না, তাকে আসতে হবে, বাংলাদেশ তাকে নিরাপত্তা দেবে, আমরা তাকে নিরাপত্তা দেব। আসলে এই ধরনের কথাবার্তা বিএনপির পক্ষ থেকে আসা উচিত ছিল, এবং হান্নান মাসুদ যখন এই কথাগুলো বলেছেন আমি এটাকে খুবই গুরুত্বপূর্ণ মনে করি। বিকজ তিনি হয়তো রাজনীতির দার্শনিক নন, এত কোনো পণ্ডিত নন, একজন বিপ্লবী, কিন্তু তার অনেক কথার মধ্যেই সহজ সরলতা রয়েছে। তো সেই দিক থেকে যেহেতু হান্নান মাসুদ সাহেব বলেছেন, এই জন্য আমিও জনাব তারেক রহমান সাহেবের ব্যাপারে যেই কথাগুলো আজকে বলবো, এটা একান্ত আমার ব্যক্তিগত কতগুলো অভিমত। সেটি হলো, তিনি যদি এখন বাংলাদেশে না আসেন, বিএনপি রাজনীতির অবস্থা জাতীয় পার্টির মতো হয়ে যাবে। এখানে রাজনৈতিক দল হিসেবে যদি প্রতিষ্ঠা পেয়ে যায়, এই অবস্থা চলতে থাকে, 1 নম্বর রাজনৈতিক দল হয়ে যাবে জামাত। কোনো সন্দেহ নাই, তার ধারে কাছে বিএনপি যেতে পারবে না যদি উনি না আসেন। 2 নম্বর হলো যে যদি আওয়ামী লীগ ফিরে আসে, কিংবা জাতীয় পার্টির উপরে আওয়ামী লীগ ভর করে, এনিথিং লাইক দ্যাট, সেক্ষেত্রে কে 1 নম্বর হবে এটা বলা যাবে না। অর্থাৎ জাতীয় পার্টি, আওয়ামী লীগ, তারা 1 নম্বর হবে, জামাত 2 নম্বর হবে, বা জামাত বা আওয়ামী লীগ যদি এসে বিভিন্নভাবে, এখন এটা রিফাইন্ড আওয়ামী লীগ হতে পারে 11-এর মতো, উইদাউট শেখ হাসিনা, শেখ পরিবার হতে পারে, অথবা ভারতের মধ্যস্থতায় বা ভারতের দাপটে, ইন্টারভেনশনে আমেরিকা যেভাবে জেনারেল নরিয়াগাকে ক্ষমতায় বসিয়েছিল, আমেরিকা যেভাবে রেজা শাহ পাহলভিকে ক্ষমতায় বসিয়েছিল, আমেরিকা যেভাবে পারভেজ মোশাররফকে ক্ষমতায় বসিয়েছে, আমেরিকা যেভাবে শেখ হাসিনাকে উচ্ছেদ করেছে, আমেরিকা যেভাবে ইমরান খানকে উচ্ছেদ করেছে, ঠিক একইভাবে বাংলাদেশে ভারত যদি ওরকম কোনো কর্মকাণ্ড করে, 1971 সনে তো তারা আসলে বলতে গেলে মুক্তিযুদ্ধের যে বিষয়টি, তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিল, যেভাবে ইন্টারভেন করেছিল, যাতে পাকিস্তানি বাহিনী 7 দিনে তছনছ হয়ে গিয়েছিল। সম্ভবত ডিসেম্বর মাসের 6 তারিখে তারা এখানে সরাসরি আসে, 1971 সনের ডিসেম্বর মাসে। এর আগ পর্যন্ত মুক্তিযুদ্ধ রায় ছিল। তো সেই ভারতীয় বাহিনীর সঙ্গে আসলে 7 ডেজ পাকিস্তানিরা টিকে থাকতে পারেনি, তারা আত্মসমর্পণ করেছে। তো এরকম যদি ভারত আবার সে ব্যবস্থা নেয়, তখন তো মানে কি যে হবে, কিয়ামত, রীতিমতো কিয়ামত হয়ে যাবে। তো সেই কিয়ামতের সময়টিতেও যদি তারেক রহমান সাহেব উপস্থিত থাকেন, তাহলে বিএনপি সবচেয়ে বড় রাজনৈতিক দল থাকবে, বিএনপির ভবিষ্যৎ থাকবে, এবং তারেক রহমান সাহেবের কিচ্ছু হবে না। কিন্তু যদি তিনি না থাকেন, দূরে থাকেন, এখন যেখানে আছেন, তাহলে প্রথমত হলো যে এখন যে রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি যাচ্ছে, এটা যেদিকে যাক, ইলেকশনের দিকে যাক, তারপর যদি জরুরি আইন হয়, সেনা শাসন হয়, দীর্ঘমেয়াদে যদি রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি থাকে, তাহলে এখানে যে কোনোভাবে ছলে বলে কৌশলে জামাত এগিয়ে থাকবে, এবং কোনো অবস্থাতেই জামাত তো যারাই ক্ষমতায় আসবে তাদের সঙ্গে তারা কমপ্লাই করবে। আওয়ামী লীগ আসলে কমপ্লাই করবে, বিএনপি আসলে কমপ্লাই করবে, তারপরে এখন যারা আছে, না বিএনপি আসলে কমপ্লাই করতে পারবে না, মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যারা আছেন তারা কমপ্লাই করবে, আর্মি আসলে কমপ্লাই করবে, এবং দে হ্যাভ ম্যানি ম্যানি ন্যারেটিভ, গুড ডিডস,
তাদের অনেক সুন্দর সুন্দর কথা আছে, অনেক সুন্দর সুন্দর কর্ম আছে। তারপর তারা যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে ইতিবাচকভাবে ক্ষমতাধরদের সাথে মিলে যাওয়ার অসাধারণ তাদের একটা প্রতিভা আছে, ইতিহাস আছে। আর তারা কখনো কখনো সরকারের বিরোধিতা করে বটে। তারা এক সময় আওয়ামী লীগের সঙ্গে থেকে এরশাদের বিরোধিতা করেছে, আওয়ামী লীগের সঙ্গে থেকে বিএনপির বিরোধিতা করেছে, বিএনপির সঙ্গে থেকে আওয়ামী লীগের বিরোধিতা করেছে। বাট এখানে তাদের খুব শক্ত প্রতিপক্ষ থাকা লাগবে, আদারওয়াইজ ইন এ সিঙ্গেল ওয়ে তারা যখন খুব সিঙ্গেল ফর্মে থাকে, এখন যেভাবে তারা খুব সিঙ্গেল ফর্মে আছে, তখন সঙ্গত কারণে তারা সরকারের সঙ্গে বন্ধুত্ব করে। আগামীতেও ঠিক এই তাদের এই ক্যারেক্টারিস্টিক্সের কারণে তারা থেকে যাবে। আর জাতীয় পার্টি থেকে যাবে যতদিন ভারত আছে। ভারতের মানে সবচেয়ে বিশ্বস্ত দল হলো জাতীয় পার্টি। এখানে আপনি আওয়ামী লীগ বি টিম, ভারতের এক নম্বর, ভারতের যদি সামর্থ্য থাকতো তাহলে তারা জাতীয় পার্টিকে ক্ষমতায় রাখতো, যদি তাদের সেই অবস্থা এরশাদের মতো এই অবস্থা থাকতো। তো কাজেই জাতীয় পার্টি সেটা যে ফর্মে জিএম কাদের থাকুক বা তাদের যারা প্রতিপক্ষ এখন অন্য গ্রুপ, রুহুল আমিন হাওলাদার, আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক ছিলেন, তারা যে গ্রুপ করেছেন, যে গ্রুপে থাকুক না কেন, এরা ভারতের এ টিম, এটা আপনাদেরকে বুঝতে হবে। তো কাজেই এই যে গত এক বছর আপনি দেখেন, সব মিলিয়ে জাতীয় পার্টির একটা পশম কিন্তু আমরা কেউ স্পর্শ করতে পারিনি। বরং আমরা যারা জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন রকম ন্যারেটিভ তৈরি করেছি, কথাবার্তা বলেছি, আলটিমেটলি আমরা অনেক নিগ্রহের শিকার হয়েছে সরকারের পক্ষ থেকে। সরকারের লোকজন এটা পছন্দ করেনি। জাতীয় পার্টি ঠিকই প্রোটোকল পাচ্ছে, তারা দাওয়াত পাচ্ছে, এমনকি ক্যান্টনমেন্টে যখন 5 তারিখে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেন, তখনও সেখানে জিএম কাদের উপস্থিত ছিলেন, যেটা তো থাকার কথা না। বাট দ্যাট হ্যাপেন্ড, হোয়াই? এই জন্য জাতীয় পার্টিটাকে আপনি রেখে দেন আলাদা পার্টি হিসেবে। আর জামাতকে আপনি সবসময় ধরেন, তাদের ক্যারেক্টারিস্টিক্স হলো তারা যে কোনো ক্ষমতাধর সরকারের সঙ্গে সেই পাকিস্তান জমানা থেকে তাদের প্রতিষ্ঠার পর থেকে তারা কমপ্লাই করেছে, তাদের সঙ্গে একত্রে থেকেছে। আর কখনো কোনো সরকারের বিরোধী তারা হয়েছে যখনই তাদের একটা শক্ত ডালপালা ছিল, তারা এককভাবে কোনো সরকারের বিপক্ষে যায়নি। তো ফলে এটাকে আপনি একদিকে রাখেন। কিন্তু বিএনপি এই যে দল, তারা কখনো ক্ষমতায় থেকেছে অথবা ক্ষমতার বিরুদ্ধে তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে। আর এই লড়াই সংগ্রাম করার জন্য তাদের নেতা থেকেছে। বাংলাদেশে যেটা হলো, বেগম জিয়া যতদিন ছিলেন, জেলের বাইরে ছিলেন, তিনি সর্বশক্তি দিয়ে বাংলাদেশে থেকে বিএনপিকে তিনি নেতৃত্ব দিয়েছেন। এবং তার যে আপসহীনতা, সেই আপসহীনতাকে স্বয়ং শেখ হাসিনা ভয় পেতেন, রাষ্ট্র ভয় পেত, প্রশাসনকে ভয় পেত, যে না, বেগম জিয়াকে এটা সম্ভব না। এবং তিনি এখন পর্যন্ত সেই আপসহীনতাটাকে ধরে রেখেছেন। আমি যতটা জানতাম যে সরকার প্রাণান্ত চেষ্টা করেছিল তাকে ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়ার জন্য, এবং তাকে জেল থেকে বের করে তাকে বিশেষ ব্যবস্থা দিনে তাকে ইংল্যান্ডে পাঠানোর জন্য, বিদেশি চিকিৎসার জন্য, কিন্তু তিনি রাজি হননি। আবার তিনি যে কয়েকবার ইংল্যান্ডে গেলেন, এই যে লাস্ট ইংল্যান্ডে গেলেন, সবাই ধরে নিয়েছিল যে তিনি শেষ বয়সে হয়তো ওখানেই থাকবেন, তারপর তার ছেলে যখন প্রধানমন্ত্রী হবে তিনি একসাথে বাংলাদেশে আসবেন। কিন্তু না, তিনি চলে এসেছেন। তার বাংলাদেশ ছাড়া, আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশ ছাড়া বেগম জিয়ার কোনো কিছু ভালো লাগে না। কিন্তু তিনি এখন বয়সের ভারে একেবারে নুজো, মানে একেবারে নুজো, তার শরীর মানে কাজ করছে না, তার একটি হাত একেবারে বাঁকা হয়ে গেছে, তিনি মুভ করতে পারছেন না, নিয়মিত তাকে হাসপাতালে থাকতে হচ্ছে এবং বাসায় নিবিড় পরিচর্যায় থাকতে হচ্ছে। ফলে আসলে তাকে নেতৃত্বের জায়গায় বসানো, তাকে প্রদর্শন করা, তার কাছে কোনো কিছু আশা করা বিএনপি বা জাতির আমার কাছে মনে হচ্ছে সমীচীন হচ্ছে না। তাহলে কি হলো, বিএনপি বলতে এখন আসলে তারেক জিয়া বা তারেক রহমান। তো তারেক রহমানের এই যে একটা ক্রান্তিকাল, তিনি বেগম জিয়াকে মানে জেলে রেখে, বাইরে রেখে, লন্ডনে থেকে যেভাবে দলকে পরিচালনা করেছেন, এটা মূলত অকেশনালি 1 বছর 1.5 বছর বা 6 মাস 7 মাস পর পর একটা জনসভা দিয়েছেন। আর আওয়ামী লীগ সেটার উপর নির্বিচারে জুলুম অত্যাচার করেছে এবং প্রতিটি জনসভার পর সারা দেশে কয়েকশো মামলা হয়েছে। আর সেই মামলায় নেতাকর্মীরা জেলে গেছে, 6 মাস 7 মাস বসে বসে আবার জেল থেকে বের হয়েছে, আবার আর একটা প্রোগ্রাম দিয়েছেন। এইভাবেই মূলত তার রাজনৈতিক কর্মকাণ্ডগুলো সেই 2018 বা 19 থেকে 25 পর্যন্ত চলেছে, এর বাইরে কিছু ছিল না। দিস দ্য রিয়ালিটি। 6 মাস 7 মাস পর পর এক একটা জনসভা দিয়েছেন, আর সেই জনসভাকে কেন্দ্র করে
মামলা মোকদ্দমা হয়েছে, আবার সেগুলো থেকে বের হয়ে নেতাকর্মী যখন বের হয়েছে তখন আর একটা দেওয়া হয়েছে। মির্জা ফখরুল থেকে শুরু করে সবারই একই অবস্থা। দ্বিতীয় যে কাজটি হয়েছে সেটা হলো তিনি শুধু কমিটি গঠন করেছেন। ওখানে বসে বসে তার যারা লোকজন রয়েছেন, মিস্টার বকুল নামে একজন আছেন, আর রুল কবির রিজভী সাহেব আছেন, তো তারা শুধুমাত্র উনি যেভাবে বলতেন সেইভাবে কোনো কমিটি বাতিল করা, জেলা কমিটি, উপজেলা কমিটি, ছাত্রদলের কমিটি গঠন করা, এই কাজের বাইরে সাংগঠনিকভাবে ওরকম কোনো সফলতা ছিল না। আর গত 1 বছরে যেটি হচ্ছে সেটি উদযাপন, সেলিব্রেশন যেটাকে বলা হয়, মানে কাজের কাজ হচ্ছে না। খুব জাঁকজমকপূর্ণভাবে উনি ওখানে বসে বক্তব্য দিচ্ছেন, এখানে জেলা কমিটি হচ্ছে, যা কিছু হচ্ছে ঠিক আগের চাইতে খারাপ, কিন্তু এটা নির্ভয়ে নিশ্চিন্তে আনন্দ এবং উৎসবমুখর পরিবেশে হচ্ছে। কিন্তু সত্যিকার অর্থে যেটাকে বলা হয় একেবারে গণতান্ত্রিক পদ্ধতিতে পার্টির মধ্যে একটা বিরাট পরিবর্তন এসে গেছে, তারপরে নতুন নেতৃত্ব চলে এসেছে, জনগণ যাকে পছন্দ করছে, পার্টি যাকে পছন্দ করছে, সেই নেতৃত্বগুলো সামনের সারিতে চলে এসেছে। দলের ত্যাগী যারা নেতাকর্মী রয়েছেন তারা ইতিমধ্যে নেতৃত্বের পর্যায়ে বসেছেন। একটা সিঙ্গেল ঘটনা এই গত 1 বছরে ঘটেনি। মানে পুরনো বোতল একটা নতুন পরিবেশে এসে মানে গান একে গেছে, হলুদিয়া পাখি, কিন্তু তার সঙ্গে যুক্ত হয়েছে ড্রাম, তার সঙ্গে যুক্ত হয়েছে খাবার দাবার, পোলাও কোরমা। মানে আপনি আগে হলুদিয়া পাখি, সোনারি বরণ এই গানটি গাইতেন খালি গলায়, আর এখন সেই গানটি গাইছেন, সেখানে মিউজিক আছে, 5 স্টার হোটেলের আবহাওয়া আছে, পরিবেশ আছে, নেতারা ফুলের তোড়া দিয়ে সুন্দর করে বসছেন, অনুষ্ঠানের আগে খাওয়া দাওয়া হচ্ছে, অনুষ্ঠানের পরে খাওয়া দাওয়া হচ্ছে, তারেক জিয়া জিন্দাবাদ হচ্ছে, এই এতটুকুই পার্থক্য, এর বাইরে কোনো পার্থক্য হচ্ছে না। কিন্তু তলে তলে যেটা হচ্ছে, এই যে রাজনীতির একটা ক্রিটিক্যাল যে অবস্থা তৈরি হয়েছে, সেই ক্রিটিক্যাল অবস্থায় মানুষের মনোজগতে তারেক জিয়াকে নিয়ে যে নেতিবাচক কথাগুলো আলোচনা হচ্ছে, সেটা এই হান্নান মাসুদের কথা, এটা অনেকটা টিটকারি। হান্নান মাসুদ যেটা বলেছেন সেটা টিটকারি, যে আপনি ওখানে থাকবেন কেন, বাংলাদেশে আসেন, আপনার এত ভয় কিসের। মানে তিনি এই বক্তব্য দ্বারা বোঝাতে চাচ্ছেন যে তারেক রহমান সাহেব এখন বিদেশে আছেন, তার সাহস নেই বাংলাদেশে আসার, তার নিরাপত্তাহীনতায় তিনি ভুগছেন, আতঙ্কগ্রস্ত হয়ে ভুগছেন। এটা দিয়ে তো আসলে দলকে নেতৃত্ব দেওয়া যাবে না। এবং বাস্তবতা তাই। আপনি চিন্তা করুন, তিনি যখন তার ওই লন্ডনের বাসায় বসে তিনি হাত ঝুলিয়ে ঝুলিয়ে বলছেন আপনারা ভয় পাবেন না, তখন তার বক্তব্যের সঙ্গে তার কণ্ঠ এবং তার অবস্থান এটা মিলে না, এটা নেতিবাচক প্রতিক্রিয়া হচ্ছে। তিনি ওখানে বসে যে সিদ্ধান্তগুলো নিচ্ছেন, তার কয়েকজন যারা প্রিয় মানুষ আছেন তাদের সাথে মানে তাদের সাথে কথা বলে যে সিদ্ধান্তগুলো নিয়েছেন, এটা মাঠের হাল হকিকতের সঙ্গে মিলছে না। এবং তিনি যাদের সাথে কথা বলছেন ওভার টেলিফোনে, ধরুন তৃণমূলের একজন নেতার সাথে তিনি কথা বলছেন, আসলে এটা শুনতে ভালো, দেখতে ভালো, কিন্তু এটা রিয়েলিটি নয়। এটা সিংহর সঙ্গে সিংহর সম্পর্ক থাকবে, সিংহের সঙ্গে কখনো বাছুরের সম্পর্ক থাকে না। সিংহ যদি একদিন হঠাৎ করে বলে যে আসো এই বন কিভাবে চলবে, একটু খরগোশের কাছ থেকে তিনি একটা পরামর্শ নেন, শিয়ালের কাছ থেকে পরামর্শ নেন, সজারুর কাছ থেকে পরামর্শ নেন, চলবে না। সিংহ কারোর পরামর্শ চলে না, সে তার রাজস্বিকতা নিয়ে সে চলে, এমনকি তার স্ত্রীর সঙ্গে তার কোনো খাতির থাকে না। কাজ শেষ, গেট আউট, চলে যাও। সন্তানদেরকে অনেক সময় বাঘ সিংহ খেয়ে ফেলে, এইগুলো ভবিষ্যতে গিয়ে তার প্রতিদ্বন্দ্বী হবে, রাজা হবে, এটা তার ভালো লাগে না। রাজা সবসময় একা থাকে, এটা হলো নিয়ম। তো তার বন্ধুত্ব থাকবে তারেক রহমান সাহেবের তার পর্যায়ে যারা লোকজন, মানে রাজা, পার্টি প্রধান। কিন্তু তিনি যদি বেলো স্ট্যান্ডার্ডের যারা লোকজন রয়েছে তাদের সাথে কথা বলেন, বা এমন লোকের সাথে কথা বলেন যাদেরকে দেখলে মনে হয়, যেমন তার কয়েকজন অ্যাডভাইজার আছে, পরিচয় দেয় যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের অ্যাডভাইজার, তো ওদেরকে দেখে যে কোনো লোক বুঝতে পারবে যে এদের যদি এই অবস্থা হয়, তা এরা যাকে অ্যাডভাইস দেয় সে কত বড়, এবং কি অ্যাডভাইস এরা দেয় আর কি অ্যাডভাইস সে গ্রহণ করে। ফলে কাজেই কাউকে অ্যাডভাইস দেওয়ার আগে বা অ্যাডভাইজার নিয়োগ করার আগে এই জিনিসগুলো চিন্তা করতে হবে যে এই পোস্টটা কে অ্যাডভাইজার হতে পারে, কে বন্ধু হতে পারে। রাজার বন্ধু মন্ত্রী হবে, আমরা আগে জানতাম প্রধানমন্ত্রী রাজার বন্ধু হাজার হাজার বছর ধরে। তারপর প্রধানমন্ত্রীর ছেলের বন্ধু হবে রাজার বন্ধু, মানে প্রধানমন্ত্রীর বন্ধু ছেলের বন্ধু, মানে ছেলে হবে প্রধানমন্ত্রীর ছেলে বনাম রাজার ছেলে,
মানে যিনি যুবরাজ এবং যিনি তাদের বন্ধুত্ব রাখবে, এটা হাজার বছরের কৃষ্টি কালচার। রাজা কি কখনো ফকিরের সাথে চলে নাকি? রাজার আজকে প্রজা দিয়ে হয়? এই কথাগুলো আমরা শুনে আসছি। তো সেই দিক থেকে তিনি যাদের সাথে এই যোগাযোগ রক্ষা করার চেষ্টা করছেন, এটা আমাদের এই সমাজে নজিরবিহীন। এটা হবে না, এটা দেওয়া হবে না। এরপর তিনি সেখান থেকে যে সকল কথাবার্তা বলছেন, যেমন শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলছেন তিনি পালিয়ে গেছেন, পলাতক শেখ হাসিনা। মানে লন্ডন, তিনি যদি এই কথা বাংলাদেশে দাঁড়িয়ে বলতেন তাহলে জিনিসটা সুন্দর হতো, কিন্তু লন্ডনে বসে কথাটা আসলে তার মুখে ভালো শোনায় না। ভালো শোনায় এই কথাগুলো তাকে কেউ বলবে না, এবং তার কাছ থেকে ভবিষ্যতে যারা কিছু আশা করে আগামী দিনে তারা কোনোদিন এই কথাগুলো বলবে না। তো যাই হোক, মানে শেখ হাসিনা পালিয়ে গেছেন, পলাতক শেখ হাসিনা, তারপর শেষে এই কথাগুলো লন্ডনে থেকে হয় না, অথচ বাংলাদেশে বসে তিনি মঞ্চে দাঁড়িয়ে তিনি যে কথাগুলো বলতেন যে শেখ হাসিনাকে ধরে নিয়ে আসবো, আসতে হবে, বাংলাদেশে বিচার হবে, এই, তাহলে সেই জিনিসটা তুলনামূলকভাবে আরো সুন্দর হতো। এবং সবশেষে যে বা যারা তাকে বুঝাচ্ছেন বা তিনি বুঝছেন বা আশা করছেন, আই ডোন্ট নো, আমি জানি না, কিন্তু বাস্তবতা হলো যদি কেউ যদি মনে করেন যে বাংলাদেশে একটা সুন্দর নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে ব্রুট মেজরিটি পাবে বিএনপি, তারপরে সংসদীয় কমিটি বসবে, বসে তারেক রহমান সাহেবকে সংসদীয় দলের প্রধান বানানো হবে, তিনি লন্ডনে বসে থাকবেন এবং প্রবাসী থেকেই তিনি বগুড়ার একটি আসন থেকে নির্বাচিত হবেন, এবং সেখান থেকে তিনি প্রধানমন্ত্রীর প্রোটোকল নিয়ে তিনি এয়ারপোর্টে আসবেন, এবং এয়ারপোর্ট থেকেই তাকে রাষ্ট্রীয় প্রোটোকল দিয়ে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে তাকে পৌঁছে দেওয়া হবে। বিশ্বাস করেন, শুয়ের পিছন দিয়ে উট ঢোকা যত কঠিন, তার চেয়ে কঠিন এবং অবাস্তব হলো এই বর্তমানে যে রাজনীতি জটিল পরিস্থিতি হয়ে গেছে, এই পরিস্থিতিতে তার সবচেয়ে বড় ব্যাপার হলো জাস্ট লাইক রবার্ট ব্রুশ, জাস্ট লাইক আলেকজান্ডার দ্য গ্রেট, জাস্ট লাইক জুলিয়াস সিজার কাহিনী বলে শেষ করছি। রোমে প্রচন্ড যুদ্ধ, মানে রীতিমতো যুদ্ধ, কয়েকজন, কিভাবে যুদ্ধ শুরু হলো, অর্থাৎ উনি একটা জয় করে ফেললেন, জাস্ট লাইক তারেক রহমানের সাথে এখন চিন্তা করেন, এখন প্রকৃতির কারণে তিনি বিজয়ী, তারেক রহমান বিজয়ী। এরকম একটা আর্মি নিয়ে সে করলো কি, আজকে যে ফ্রান্স, এই ফ্রান্স এবং জার্মানি দখল করে ফেললেন, ঐতিহাসিক যেটাকে বলা হয় দ্য ব্যাটেল অফ গল বিজয় করলেন। তখন ফ্রান্সের নাম ছিল গল, জুলিয়াস সিজার। এবং ইংল্যান্ডে তখন কোনো, মানে ওটা একটা ভিলেজ, ইট ওয়াজ এ ভিলেজ, ওটা কোনো গুরুত্ব ছিল না, অসভ্য লোক সেখানে বসবাস করত। কিন্তু যেটা জার্মানিয়া ছিল আর এই যে ফ্রান্স পাশাপাশি, তো সেই জায়গাগুলো মানে ওই জামানাতে, প্রাচীন জামানাতে শক্তিশালী ছিল। তো ওটা তিনি বিজয় করার পরে মানে রোমান সিনেটে সবাই তাকে খুব ডেঞ্জারাস ভাবলো, যে এত বড় একটা বিজয় এবং আর্মি যে মানে হলো, সেই আর্মি নিয়ে যদি সে, যাকে বলা হয়, রোমে প্রবেশ করে, তখন রোমে মানে প্রশাসন থাকবে না, সবাই সিজার বলবে। ফলে রোমান সিনেট তখন, মানে রাজা ছিল না, ওই সিনেটই যাকে বলা হয় সমস্ত সিদ্ধান্ত নিত। এবং সিনেটের দুইজন লোক ছিল, কনসাল জেনারেল, একজন কনসাল জেনারেল যিনি সামরিক বিষয়াদি দেখতেন, মিলিটারি কনসাল জেনারেল, আর একটা হলো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন দেখতেন। ওটা 1 বছর 2 বছর পর মানে সিনেটাররা রোমান নাগরিকদেরকে ভোটে নির্বাচিত হতেন, এবং সিনেটাররা দুজন কনসাল জেনারেল নিয়োগ করতেন। এবং ওই সিনেটে কোনো একটা রাষ্ট্র আক্রমণ করা হবে, নতুন করা হবে, সেখানে তারা সেনাপতি নিয়োগ করতো, এবং সেটা ফাইনাল অ্যাপ্রুভাল দিত কনসাল জেনারেল। তাহলে রোমান সাম্রাজ্যে দুজন কনসাল জেনারেল ছিলেন, তারাই সবকিছু করতেন অন বিহাফ অফ সিনেট, মানে সংসদের মধ্যে দুজন প্রধানমন্ত্রী, এবং তারা রাজা ছিলেন না, তারা জাস্ট লাইক এ চিফ এক্সিকিউটিভ অফিসার, এমপ্লয়ি। তো তৎকালীন জামানাতে যে যারা কনসাল জেনারেল ছিলেন, তারা এই সিনেটের অনুরোধে জুলিয়াস সিজারকে হুকুম দিলেন যে যেহেতু বিজয় শেষ হয়ে গেছে, ডিসব্যান্ড ইউর আর্মি, তোমার আর্মি ভেঙে ফেলো। এবং তখন যে আর্মিটা ছিল, তখন একটা যুদ্ধ উপলক্ষে একটা আর্মি তৈরি করা হতো, 50,000, 1 লাখ, 2 লাখ এরকম বাহিনী নিয়ে আর্মি তৈরি করা হতো, এবং রেগুলার ফোর্স ছিল না। এবং যতদিন এই যুদ্ধ চলতো ততদিন সিনেটকে তাদের বেতন ভাতা দিতে হতো। যেহেতু তোমার এটা হয়ে গেছে, অথবা এত বড় আর্মি দরকার, ভেঙে ফেলো।
জুলিয়াস সিজার বুঝলেন তিনি আর্মি ভাঙলেন না, বরং সে আর্মি নিয়ে তিনি এসে অপেক্ষা করলেন টাইবার নদীর উল্টো দিকে। তিনি কাছাকাছি আসছেন, এতেই রোমে সিভিল ওয়ার শুরু হয়ে গেল। সিভিল ওয়ার শুরু হয়ে গেল এবং সেখানে কয়েকজন বিখ্যাত জেনারেল ছিলেন তখন। পম্পি দ্য গ্রেট জুলিয়াস সিজারের পর্যায়ে ছিলেন এবং জুলিয়াস সিজারের মেয়ের জামাই ছিলেন। যদিও বয়সে জুলিয়াস সিজারের চেয়ে প্রায় 10 বছর 15 বছর বড়, কিন্তু নিজের মেয়েকে তিনি বিয়ে দিয়েছিলেন শুধুমাত্র রাজনৈতিক কারণে। আর তার বন্ধু ছিল ক্রেশাস, আর মার্ক অ্যান্টনি তার সঙ্গে ছিল। তো এই যে ক্রেশাস, এরা সবাই যুদ্ধ ঘোষণা করলো রোমে। সেই যুদ্ধ শুরু হয়ে গেল, সবাই তাকে নিষেধ করলো, ইচ অ্যান্ড এভরিবডি, যে তুমি আর্মি ডিসব্যান্ড করে দিয়ে তুমি গিয়ে সিনেটে, তোমার তো সম্মানিত ব্যক্তি, তুমি সিনেটে আত্মসমর্পণ করো, এখানে তোমার কোনো সমস্যা নেই। কিন্তু জুলিয়াস সিজার সেটা করলেন না। তিনি সেই আর্মি নিয়ে প্রবেশ করলেন রোমান সাম্রাজ্যে, মানে রোমে, রাজধানীতে। শুরু হলো সিভিল ওয়ার, কয়েকদিন চললো এবং তিনি বিজয়ী হলেন। বিজয়ী হওয়ার পরে ক্রেশাস মারা গেল। পম্পেই প্রথমে ইটালি থেকে পালিয়ে গেল গ্রিসে, গ্রিস থেকে পালিয়ে গেল মিশরে। মিশরে গিয়ে তিনি যখন পালিয়ে গেলেন তখন ক্লিওপেট্রার ছোট ভাই এবং তার স্বামী, সেই একাদশ টলেমি, দ্বাদশ টলেমি অথবা ত্রয়োদশ টলেমি ক্ষমতায় বাচ্চা ছেলে, তো তার যারা লোকজন পম্পেকে মেরে ফেললো। তো এই হলো জুলিয়াস সিজারের ইতিহাস। এখন এখানে যে মূল বিষয়টা হলো, এখন যে জায়গাটাতে আসছে, ইটস নট দ্য টাইম ফর টকিং, ইটস নট দ্য টাইম ফর প্ল্যানিং, ইটস ফর দ্য টাইম ফর অ্যাকশন। সেই অ্যাকশনটা লন্ডন ইউনিভার্সিটি হবে না। ফলে হান্নান মাসুদ যে কথাগুলো বলেছে, এই প্রথম হান্নান মাসুদের কথা নিয়ে আমি তারেক রহমান সাহেব সম্পর্কে গত 1 বছরের প্রথম কথা বললাম।